হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। ফেব্রুয়ারি মাসের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স 28 ফেব্রুয়ারি 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা চর্চা করব। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই পুরো মাসে যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছি তার একটা ওয়ান শট ভিডিও আসতে চলেছে। মানে একটা ভিডিওর ভিতরেই আমি পুরো মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করব। তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু চ্যানেলটির সাথে যুক্ত থাকো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন সময়ে সেই ক্লাসটি আমরা করছি। তার জন্য টেলিগ্রামেও যুক্ত থাকতে ভুলবে না। চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেব, তার আগে বলে রাখি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে কিন্তু ক্লাস শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি, এখনও ক্লাস সেখানে শুরু হয়নি। তুমি যদি আজই যুক্ত হও তো এখন থেকেই সেখান থেকে আমাদের কাছ থেকে ফুল প্রিপারেশনটা তুমি নিতে পারবে। চলো শুরু করছি তাহলে আজকের পর্ব, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। প্রথম প্রশ্ন, নীতি আয়োগের নতুন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নীতি আয়োগের আগের সিইও একজন ছিলেন, তাকে তিনি অবসর নিয়েছেন রিসেন্ট টাইমে বা তার কার্যকাল শেষ হয়ে গেছে। তার জায়গাতে নতুন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে নিধি ছিব্বারকে। দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন অ্যাডিশনাল চার্জ অফ Chief Executive Officer of Niti Aayog to Nidhi Chibbar after the completing of BVR Subramaniam's 3 years term on Tuesday। তো মঙ্গলবারে বিভিআর সুব্রমণিয়াম, যিনি আগে নীতি আয়োগের সিইও ছিলেন, তার 3 বছরের টার্ম শেষ হয়েছে এবং তার টার্মটা শেষ হওয়ার পরে, তার টার্মটা কমপ্লিট হওয়ার পরে নীতি আয়োগের নির্বাহী অধিকর্তা বা কর্মকর্তা হিসাবে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে অ্যাডিশনাল দায়িত্ব অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে এই আইএএস অফিসার নিধি শিববারকে। নেক্সট প্রশ্ন, 2026 সালে ট্যুরিজম লিডারশিপ সামিটকে উদ্বোধন করেছেন? রিসেন্টলি 2026 সালে ট্যুরিজম লিডারশিপ সামিট উদ্বোধন করেছেন কোন ব্যক্তি? রাইট অ্যান্সার হচ্ছে সিপি রাধাকৃষ্ণান, ভারতের উপরাষ্ট্রপতি। তিনি রিসেন্টলি এটা উদ্বোধন করেছেন। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান ইনোগ্রেটস ট্যুরিজম লিডারশিপ সামিট 2026 ইন নিউ দিল্লি। তো নতুন দিল্লিতে সিপি রাধাকৃষ্ণান ট্যুরিজম লিডারশিপ সামিট 2026-এর উদ্বোধন করলেন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব এনজিও দিবস পালিত হয়? এনজিও মানে কি? বেসরকারি সংস্থা বা নন গভর্নমেন্টাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটাকে আমরা বলছি, বা বেসরকারি সংস্থা। এই সংস্থার দিবস পালন করা হয় প্রতি বছর 27 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড এনজিও ডে ইজ এ গ্লোবাল অ্যাওয়ারনেস ডে, একটা গ্লোবাল সচেতনতামূলক বা বিশ্ব সচেতনতামূলক একটা দিবস হচ্ছে ওয়ার্ল্ড এনজিও ডে, সেলিব্রেটেড অন ফেব্রুয়ারি 26 অনারিং এনজিওস। তো বিভিন্ন এনজিওগুলোকে সম্মানিত জানাতে প্রতি বছরের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে থাকে এই দিবসটি। চলে এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে? জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে, ভালো করে দেখো, ন্যাশনাল সায়েন্স ডে এর কথা বলা হয়েছে। ন্যাশনাল সায়েন্স ডে আমরা প্রতি বছরে পালন করি যে দিনটাতে, সেটি হলো 28 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রতি ফেব্রুয়ারি মাসের যে 28 তারিখটা আছে সেই 28 তারিখে আমরা পালন করি। এটা কেন পালন করি? ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া উইথ গ্রেট enthusiasm on February 28 every year to commemorate the discovery of the Raman effect by the Indian physicist Dr. Chandrasekhara Vector Raman on the same day in the year 1928। এই দিনটা বা এই দিবসটা প্রতি বছর পালন করা হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস। কার সম্মানে এই দিনটা পালন করা হয়ে থাকে প্রতি বছরে? তোমার সিভি রমন, বা যিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, চন্দ্রশেখর ভেক্টর রমান, ভারতের একজন নোবেল জয়ী ফিজিশিয়ান, তাকে কিন্তু
সম্মান জানাতে বা তার এই আবিষ্কারটাকে সম্মান জানাতে প্রতি বছরে বা তার এই দিনটাকে স্মরণে রেখে প্রতি বছরে আমরা 28শে ফেব্রুয়ারি পালন করি এই দিবসটা। কেন? কারণ 28শে ফেব্রুয়ারি 1928 সালে তিনি কিন্তু এই রমন এফেক্টটা আবিষ্কার করেছিলেন, যার জন্য 1930 সালে আমরা জানি তিনি নোবেল প্রাইজে সম্মানিত হয়েছিলেন, তাই তো? পদার্থবিজ্ঞানে নোবেল পান তিনি। নেক্সট প্রশ্ন, হিম কানেক্ট কোন সম্মেলনের একটি অংশ হিসাবে আয়োজিত হচ্ছে? HIM কানেক্ট এটি কোন সম্মেলনের একটি অংশ হিসাবে আয়োজিত হচ্ছে বলো? রাইট অ্যান্সার হচ্ছে WSDS 2026, WSDS 2026। দেখো এখানে কি বলা হচ্ছে, MOEFCC মানে হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যাদেরকে বলা হচ্ছে, তারা অর্গানাইজ করেছে হিম কানেক্ট অন দ্য সাইডলাইন অফ TERI ওয়ার্ল্ডস। TERI মিনস হচ্ছে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট। তাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 ইন নিউ দিল্লি সেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এটা কিন্তু আয়োজিত করা হচ্ছে। দেখো নতুন দিল্লিতে TERI বা যেটাকে আবার একবার বলছি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স অ্যান্ড ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে, তারা বিশ্ব টেকসই উন্নয়ন বা ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2026 সেটা অনুষ্ঠিত করেছে নতুন দিল্লিতে। সেখানেই তার ফাঁকে বা এর মাঝখানেই হিম কানেক্ট এটা কিন্তু আয়োজন করবে আমাদের যে ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, জলবায়ু, বন এবং পরিবেশ যে মন্ত্রই আছে, তারা এটা কিন্তু আয়োজন করতে চলেছে। ঠিক আছে, চলো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা 6 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে যাব। তার আগে আরেকটু এই তথ্যটা ভালো করে বুঝে নিই। হিম কানেক্ট পরিবেশ এবং উদ্ভাবনী প্ল্যাটফর্ম, এটি ভারত সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়, যেটাকে MOEFCC বলা হচ্ছে, তাদের কর্তৃক 2026 সালে ফেব্রুয়ারিতে চালু করা একটি প্ল্যাটফর্ম। মূলত এর মূল উদ্দেশ্য কি, হিমালয় অঞ্চলে গবেষকদের সাথে স্টার্টআপ, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের সরাসরি যোগাযোগ স্থাপন করা, এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আচ্ছা, এই যে স্টার্টআপ বা আমরা হিমালয় অঞ্চল, হিমালয় নিয়ে আমরা আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, হিমালয় নয় তবে পর্বত আরোহী যারা হয়ে থাকে তাদের নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আজকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছি, খুব দারুণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এই প্রশ্নটা PIB থেকে আমরা নিয়েছিলাম এবং খুব দারুণ একটা প্রশ্ন এটা। আমাদের রেলের পরীক্ষা এবং সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু ডেপথে আমরা দেখব এসে থাকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি অনুমোদিত 3টি রেল প্রকল্পে নিচের কোন রাজ্যটি আওতাভুক্ত নয়? সম্প্রতি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস 2026 সালের ফেব্রুয়ারি মাসে রিসেন্টলি আমাদের ক্যাবিনেট বা কেন্দ্র মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে 3টি রেল প্রকল্পে। সেই 3টি রেল প্রকল্পের আওতাভুক্ত নয় কোন রাজ্যটি? একটু টাফ কোশ্চেন্স প্রশ্নটা। রাইট অ্যান্সার হচ্ছে নয়, ওড়িশা রাজ্য। ওড়িশা নেই, না হলে বাকি রাজ্যগুলো আছে। আচ্ছা দেখা যাক কি বলা হচ্ছে। ক্যাবিনেট অ্যাপ্রুভস 3 মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট কভারিং 8 ডিস্ট্রিক্টস অ্যাক্রস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। তো এই যে 4টে রাজ্যের কথা বলা হচ্ছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই 4টে স্টেটের 8টি ডিস্ট্রিক্টকে কভার করবে এরকম একটা প্রজেক্ট, যেটা 3টে মাল্টি ট্র্যাকিং এরকম প্রজেক্টকে আমাদের ক্যাবিনেট বা কেন্দ্রমন্ত্রী রিসেন্টলি অনুমোদন দিয়েছে। ইনক্রিজিং দ্য এক্সিস্টিং নেটওয়ার্ক অফ ইন্ডিয়ান রেলওয়েজ বাই অ্যাবাউট 307 কিমিস। তো এটা আমাদের ভারতের রেল নেটওয়ার্ককে 307 কিমি পর্যন্ত বৃদ্ধি করতে চলেছে বা বৃদ্ধি করা হচ্ছে এটার মাধ্যমে। 3টেই যে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট লঞ্চ করা হয়েছে সেই 3টে কি কি? একটা হচ্ছে গন্ডিয়া জব্বলপুর ডাবল লাইন, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ডাবল লাইনিং, আরেকটা হচ্ছে পুনরাক কিউল 3rd and 4th লাইন, আরেকটা হচ্ছে ঘামহারিয়া এবং চান্ডিল 3rd and 4th লাইন। এই হচ্ছে 3টে করিডোর, ঠিক আছে, 3টে রেল করিডোর আমরা দেখতে পাচ্ছি, বা 3টে মাল্টি ট্র্যাকিং রেল প্রজেক্ট এটা কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে আমাদের ক্যাবিনেট। লঞ্চ বলতে অ্যাপ্রুভ দিয়েছে। আর এটা 4টে স্টেটকে কভার করে। আরেকবার একটু 4টে স্টেটের নামটা জেনে রাখো, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে কি
সম্প্রতি নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংস, যেটাকে বলা হচ্ছে NIM, এবং জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং JIM অ্যান্ড WS এর একটি যৌথ দল কোন শৃঙ্গটি সফলভাবে জয় করেছে? খুব দারুণ একটা প্রশ্ন এটা, আমি বলছিলাম এই ধরনের একটা প্রশ্ন আমরা পেয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হবে মাউন্ট অ্যাকানকাগুয়া। মাউন্ট অ্যাকানকাগুয়া কোথায় আছে বলো তো দেখি? দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থিত আছে। ইন এ হিস্টোরিক মাইলস্টোন অফ ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং, অর্থাৎ ভারতের পর্বত আরোহণে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসাবে আমরা যদি দেখি, এ 6 মেম্বার অফ টিম ফ্রম দ্য নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, উত্তরকাশী অ্যান্ড দ্য জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং অ্যান্ড উইন্টার স্পোর্টস, যেটা পেহেলগামতে অবস্থিত আছে। হ্যাঁ, এটা একটাই নাম, ঠিক আছে, উত্তরকাশী অ্যান্ড দ্য জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস, এটা পেহেলগাঁওতে অবস্থিত আছে। হ্যাঁ, আর এটা অবস্থিত আছে কোথায়? উত্তরকাশীতে, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। তো উত্তরকাশী নেহেরু মানে ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং পেহেলগামে অবস্থিত আছে যে জহর ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস। এদের দুটো যে তোমার হচ্ছে ইনস্টিটিউট আছে, সেখান থেকে 6 মেম্বারের একটা টিম রিসেন্টলি সাকসেসফুলি সামিটেড মাউন্ট অ্যাকানকাগুয়া। তারা মাউন্ট অ্যাকানকাগুয়া কিন্তু সাকসেসফুলি তারা আরোহণ করেছে বা জয় করেছে। দ্য হাইয়েস্ট পিক অফ দ্য সাউথ আমেরিকা, এটা সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক, সাউথ আমেরিকার সব থেকে, দক্ষিণ আমেরিকার সব থেকে উচ্চতম শৃঙ্গ, অ্যান্ড দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড আউটসাইড এশিয়া। আউটসাইড এশিয়া মানে তোমার হচ্ছে এশিয়ার বাইরে সেকেন্ড হাইয়েস্ট পিক এটা। হ্যাঁ, এশিয়ার বাইরে সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা? সেটা হচ্ছে এই মাউন্ট অ্যাকানকাগুয়া, এটা দক্ষিণ আমেরিকাতে আমরা পাবো। চলো, সেটা জয় করেছে রিসেন্টলি। নেক্সট প্রশ্ন, ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করা বিশ্বের প্রথম রাজনৈতিক নেতাকে? ফার্স্ট পলিটিশিয়ান বা রাজনৈতিক নেতা, রাজনীতির সাথে যুক্ত এরকম ব্যক্তি হিসাবে 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে কে? এর আগে আমরা দেখেছি ইনস্টাগ্রামে অনেক ব্যক্তিরাই 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করেছে। হ্যাঁ, প্রচুর খেলোয়াড়, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, এরকম প্রচুর খেলোয়াড় আছে, বিরাট কোহলি আছে ভারতের, তারা কিন্তু প্রচুর ফলোয়ারের মালিক। কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ার অতিক্রম করার রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PM Modi becomes first world leader to cross 100 million followers on Instagram. অলরাইট, নেক্সট প্রশ্নে আসি। 2026 সালে কর্মচারী রাজ্য বীমা নিগম ESIC তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। 2026 সালে কর্মচারী রাজ্য বীমা নিগম বা ESIC তাদের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, রাজ্য বীমা নিগম, কর্মচারী বীমা নিগম, তারা কমেন্সেস 75th ফাউন্ডেশন ইয়ার সেলিব্রেশন, তারা রিসেন্টলি তাদের 75তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন 75তম প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করেছে। স্বাস্থ্য আমাদের লক্ষ্য এবং সেবা আমাদের ঐতিহ্য, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এটা কিন্তু বলেছেন রিসেন্টলি। হ্যাঁ, স্বাস্থ্য আমাদের লক্ষ্য এবং সেবা আমাদের ঐতিহ্য, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন। তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এটা কিন্তু উদ্বোধন করেছেন বা এই প্রতিষ্ঠাতা দিবসে একজন উপস্থিত ছিলেন, যার নাম হচ্ছে ডক্টর মনসুখ মান্ডাভিয়া, তিনি উপস্থিত ছিলেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। শ্রমিক আইন, শ্রমিক কল্যাণের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার করে ডক্টর মান্ডভিয়া বলেছেন 40 বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য ESIC বা কর্মচারী রাজ্য বীমা কর্পোরেশন এর মাধ্যমে বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা তুলে ধরেছেন তিনি। এবং ESIC এর স্বাস্থ্য ব্যবস্থার একটি বিশ্বব্যাপী উদাহরণ হিসাবে আবির্ভূত হওয়া উচিত, ডক্টর মান্ডভিয়া বলেছেন। নেক্সট, জাতির প্রতি ESIC এর 75 বছরের সেবাকে স্মরণীয় করে তোলার জন্য স্মারক মুদ্রা, কফি টেবিল বই প্রকাশ করা হয়েছে রিসেন্টলি। আর স্বাস্থ্যসেবা সরবরাহ এবং মানসম্মত মান জোরদার করার জন্য
ইএসআইসি এনএএইচ এবং তোমার ইএসআইসি এনএবিএল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে রিসেন্টলি। তো এই দুটো কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে রিসেন্টলি আমরা দেখব সমঝোতা স্বাক্ষর হয়েছে। কেন? স্বাস্থ্য সরবরাহ সেটাকে মানসম্মত বানাতে বা সেটার মান আরো জোরদার করার জন্য। চলো এর পরেরটাতে আমরা আসি। 2026 সালের কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রেসিডেন্ট হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? জুরি প্রেসিডেন্ট। জুরি মানে কি? জুরি মানে হচ্ছে নির্ণায়ক, যিনি নির্ণায়ক হয়ে থাকেন, যিনি নির্ণয় করে থাকেন, তাই তো জুরি বলি আমরা তাকে। তো জুরি প্রেসিডেন্ট বা নির্ণায়ক সভাপতি, নির্ণায়ক প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পাক চ্যান উককে নিযুক্ত করা হয়েছে। পাক চ্যান উক নেমড জুরি প্রেসিডেন্ট অফ 2026 সালের কান ফিল্ম ফেস্টিভ্যাল। তো কান ফিল্ম ফেস্টিভ্যালে তাকে প্রধান জুরি বা নির্ণায়ক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে, নির্ণায়ক রাষ্ট্রপতি হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। অ্যান্ড ফার্স্ট সাউথ কোরিয়ান টু লিড কানস, তিনি প্রথম সাউথ কোরিয়ান যিনি কান ফিল্ম ফেস্টিভ্যালটাকে লিড করবেন। আচ্ছা, এই কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়? কানস কোথায় হয়ে থাকে বলো? কান হয়ে থাকে ফ্রান্সে, তাই তো? এটা কোথায় হয়? ফ্রান্স হোস্ট করে থাকে না, ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব হয় প্রতি বছরে। খুব ইম্পর্টেন্ট এটা। চলো, এই ছিল 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এরপরে আমরা নেক্সট তোমার হচ্ছে প্রশ্ন উত্তরে আসবো, জিকে প্রশ্ন উত্তরের সেশনটা। চলো দেখা যাক কি কি জিকে আছে। অলরাইট, প্রথম প্রশ্ন, বড় ইমামবাড়া ড্যাশে অবস্থিত আছে। কোথায় বড় ইমামবাড়া অবস্থিত আছে? শিয়া সম্প্রদায়, হ্যাঁ, শিয়া সম্প্রদায়ের একটা তোমার হচ্ছে পবিত্র স্থল বা উপাসনা গৃহ, যাই বলো না কেন, মসজিদ বা কিছু একটা, এটাকে আমরা ইমামবাড়া বলি। এটা শিয়া সম্প্রদায়ের সাথে যুক্ত। তো বড় ইমামবাড়াটি কোথায় অবস্থিত আছে? ফার্স্ট মাথায় রাখতে হবে, এটা অবস্থিত আছে ডিয়ার স্টুডেন্টস লখনৌতে। লখনৌটা কোথায়? উত্তরপ্রদেশের রাজধানী, উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী। আচ্ছা, এই উত্তরপ্রদেশের বড় ইমামবাড়া, এটা নির্মাতা কে বলো তো দেখি? বড় ইমামবাড়ার নির্মাতার নামটা জেনে রাখতে হবে। বড় ইমামবাড়ার যিনি নির্মাতা, তার নাম কি? বড় ইমামবাড়ার নির্মাতা হচ্ছেন আসাফউদ্দৌলা। কে? আসাফউদ্দৌলা। আসাফউদ্দৌলা কে ছিলেন? আসাফউদ্দৌলা ছিলেন অযোধ্যার নবাব। অযোধ্যার নবাব ছিলেন, বা নবাব অফ অওধ, অওধের নবাব বা অযোধ্যার নবাব আসাফউদ্দৌলা নির্মাণ করেন। অলরাইট, নেক্সট প্রশ্ন, আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদের ভোটের সমতার ক্ষেত্রে স্পিকারের চূড়ান্ত ভোটদানের অধিকার থাকবে? মানে সংসদে 200 জন ধরো মেম্বার আছে, 200 জনের ভিতরে তোমার 201 জন, ঠিক আছে, 200 জন হলে হবে না, ধরো 201 জন মেম্বার আছে আমাদের সংসদে। তো 201 জন মেম্বার আছে, তো দুই দিকে 100 করে ভোট পড়লো, হ্যাঁ, 100 করে ভোট পড়লো দুই দিকে, দুটো পক্ষে। এখন বিলটা পাশের ক্ষেত্রে এখন কি করা যাবে? দুটো ক্ষেত্রে তো ড্র, তখন কিন্তু আমাদের স্পিকার ভোট দিতে পারে। স্পিকার সাধারণত সংসদে ভোট দিতে পারেন না বিভিন্ন বিলের ক্ষেত্রে, তবে যখন দুটো বিল এক হয়ে যায় বা যখন দুটো বিলের রায় বার করার প্রয়োজন হয় তখন তিনি ভোট দিয়ে থাকেন। এই ভোটটাকে আমরা বলে থাকি কাস্টিং ভোট। স্পিকারের ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট বলা হয়। কাস্টিং ভোটের সরি কাস্টিং ভোটের আর্টিকেলটা হচ্ছে 100 নম্বর ধারা। 100, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ভারতে মিঠা জলের হ্রদ কোনটি? মিঠা মানে স্বাদু জলের হ্রদ, বা আমরা বলতে পারি যেটাকে মিষ্টি জলের হ্রদ। স্বাদু জলের হ্রদ কোনটি? স্বাদু জলের হ্রদ কোনটি? দেখো, সাধারণত স্বাদু জলের হ্রদ হচ্ছে এখানে ডাল হ্রদ। কোথায় আছে ডাল হ্রদ? শ্রীনগরে অবস্থিত আছে। শ্রীনগরের শ্রীবৃদ্ধি করেছে ডাল হ্রদটা। চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, লোনার হ্রদ, এগুলো সবই লবণাক্ত। লোনার হ্রদটা উল্কাপাতের ফলে সৃষ্ট, বাকি দুটো হচ্ছে লেগুন বা উপহ্রদ। তো লেগুন তো এমনিতেই লবণাক্ত হবে, তাই না? তো বাকিগুলো সবই লবণাক্ত প্রকৃতির হ্রদের মধ্যে পড়ে। মহাকাশযান নিয়ন্ত্রণের কেন্দ্র মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটিস এর সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত আছে? একটু টাফ আছে কোশ্চেন্সটা। মহাকাশযান নিয়ন্ত্রণের কেন্দ্র মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি এর সদর দপ্তর কোথায়? যারা পরে জয়েন হয়েছে তাদের একটা কথা বলি, দা ওয়ে অফ সলিউশনে পুরো ফেব্রুয়ারি মাসের আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করব, আর যারা ব্যাচের স্টুডেন্টস আছো তাদেরকেও প্রোভাইড করব। তো অ্যাপে ফ্রি পিডিএফ পাবে, অ্যাপে কিন্তু সবাইকে হ্যাঁ, যারা ডাউনলোড করতে অ্যাপ হবে। ডাউনলোড করবে তাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে, বুঝেছো?
আর তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা রেগুলার করো, যত কষ্টই হোক কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার না করলে তথ্য কিন্তু মনে রাখতে পারবে না, প্রচুর ডেটা চেঞ্জ হচ্ছে। ওকে? আমার যত কষ্টই হোক আমি কারেন্ট অ্যাফেয়ার্স করছি, এবার তোমাদের দায়িত্ব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখা। কারেন্ট অ্যাফেয়ার্স না দেখলে কিন্তু নিজে আপডেট থাকবে না, নিজেকে আপডেট করতে পারবে না, এবং কনফিডেন্স ফিলটা আসবে না যে পরীক্ষায় আমি একটা পরীক্ষা দিচ্ছি, কনফিডেন্টটা মেন জিনিস, এই কনফিডেন্টটা কিন্তু তুমি পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কনফিডেন্ট দেবে, তোমাকে কিন্তু আরো কনফিডেন্স বানাবে। চলো পরের প্রশ্নতে আমরা আসবো। এটা রাইট অ্যান্সার হচ্ছে হাসানে অবস্থিত আছে এই MCF। এটা ইসরোর একটা মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্র বা মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি। এটা হাসানটা কোথায়? হাসানটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত আছে, কর্ণাটকে আছে হাসান, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। বেদকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক নথি হিসাবে বিবেচনা করা হয়। চারটি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, আর চতুর্থটি হলো কি বেদ? চারটে বেদ আছে, যেগুলো সবই ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক নথি, যার মাধ্যমে আমরা আর্যদের সম্পর্কে জানতে পারি, তাই না? তো এই বেদগুলোর ভিতরে চতুর্থ বেদ হচ্ছে অথর্ববেদ। প্রথম ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে সব থেকে পুরানো বা প্রাচীনতম বেদ। প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। ক্লিয়ার? চলো এর পরেরটা। ভ্লাদিমির জেলেনস্কি কোন দেশের রাষ্ট্রপতি? ভ্লাদিমির জেলেনস্কি এই ব্যক্তি রিসেন্টলি খবরের শিরোনামে ছিল, কারণ এই ব্যক্তিটা এখন সবসময় খবরের শিরোনামে থাকছে। এনাকে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে হোয়াইট হাউসে ডেকেছিল, হ্যাঁ, যে রাষ্ট্রপতির ভবন হোয়াইট হাউস, সেখানে ডাকার পরে ভ্লাদিমির জেলেনস্কিকে তিনি সাংবাদিক সম্মেলনে অনেক অপমান করেছিলেন, অনেক কিছু বলেছিলেন। তখন থেকে ইনি খবরের শিরোনামে এসেছেন জেলেনস্কি, এবং তার আগেও তিনি ছিলেন, কারণ ইনি ইউক্রেনের রাষ্ট্রপতি। ইউক্রেন এবং রাশিয়ার খুব মানে রিসেন্ট টাইমে আমরা যুদ্ধ দেখতে পাচ্ছি। ভ্লাদিমির পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, আর ভ্লাদিমির জেলেনস্কি হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তো ভ্লাদিমির দুজনে যুদ্ধ করছে বেশ কয়েক বছর ধরে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাবেল প্রাইজ কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেয়া হয়? বলো। অ্যাবেল প্রাইজ যে ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় সেটি হচ্ছে গণিত ক্ষেত্র বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। স্বাধীনতার সময় ভারতে সাধারণ মানুষের জন্য নিম্নলিখিত কোন পরিষেবাটি বিদ্যমান ছিল না? কোশ্চেন্সটা কিন্তু সহজ প্রশ্ন, এটা টাফ মনে হতে পারে। দেখো এক এক করে দেখি। আমাদের ভারতবর্ষে স্বাধীনতার সময়, স্বাধীন হয়েছে কবে ভারত? 1947-এ স্বাধীনতা পেয়েছে আমাদের ভারত। তো ভারত স্বাধীনতা পাওয়ার সময় যে পরিষেবাটি ছিল না সেটা হচ্ছে মেট্রো রেল, নাহলে বাকিগুলো ছিল। কারণ মেট্রো কবে চালু হয় বলো? মেট্রো প্রথম চালু হয়েছে কবে? মেট্রো রেল ভারতে চালু হয় কবে? ভারতে চালু হয় কত সালে? ভারতে চালু হয় 1984, 1984 সালে ভারতবর্ষে শুরু হয়েছিল মেট্রো রেল। আচ্ছা, এই যে ভারতবর্ষে মেট্রো রেলটা চালু হয় কোন স্থানে? সেটা হচ্ছে কলকাতাতে। আমরা জানি কলকাতা মেট্রো, কলকাতাতে মানে শুরু হয়েছিল মেট্রো রেল পরিষেবা, তাই না? সো নেক্সট প্রশ্ন দেখি। নিচের কোনটি 1984, হ্যাঁ চলো এরপরেরটা দেখি। নিচের কোনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের লেখা বই নয়? উইংস অফ ফায়ার, মাই ট্রুথ, ইগনাইটেড মাইন্ডস, ইনডোমিটেবল স্পিরিট। কোনটা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের লেখা বই নয় বা বইয়ের মধ্যে পড়ে না? সেটি হচ্ছে মাই ট্রুথ। এটা এপিজে আব্দুল কালামের বই নয়। তাহলে মাই ট্রুথ কার বই? মাই ট্রুথ কার বই? মাই ট্রুথ হচ্ছে ইন্দিরা গান্ধীর আত্মজীবনী, ভারতবর্ষের, তাই তো? ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেই ইন্দিরা গান্ধীর আত্মজীবনীর নাম এটা। ক্লিয়ার? চলো এর পরের প্রশ্ন দেখি। মানব মস্তিষ্কের কোন অংশটি অঙ্গবিন্যাস, ভারসাম্য এবং ভারসাম্য দুবার এসে গেছে, ভারসাম্য বজায় রাখার জন্য দায়ী? মানে আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে কোন মস্তিষ্কের অংশটি? একটু একটু প্রশ্নটা কঠিন আছে, তবে আশা করবো তোমরা পারবে, কারণ আমি এই ধরনের প্রশ্ন তোমাদের করিয়ে রেখেছি অলরেডি। আচ্ছা নেক্সট একটা প্রশ্ন একটু আমাদের কালচারের প্রশ্ন। ভারতবর্ষে সজিবু নোংমা পানবা, যাকে মেইথি চেইরাওবা বলা হয়, বা সাজিবু
চেইরাওবাও বলা হয়, এটার মানে নাম, ঠিক আছে। সাজিবু নোংমা পানবা, যাকে মেইথি চেইরাওয়া বা সাজিবু চেইরাওবাও বলা হয়, যা ভারতের কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব? এটা একটা সাংস্কৃতিক উৎসব, এটাকে আমরা মেইতেই নববর্ষও বলে থাকি। মেইতেই নববর্ষ উৎসব, মেইতেই কমিউনিটির নববর্ষ। মেইতেইরা কোথায় বাস করে? মেইতেইরা বাস করে থাকে কোথায়? মণিপুর রাজ্যে বাস করে মেইতেই কমিউনিটি। তো এখানে অপশন এ ইজ রাইট অ্যান্সার, মেইতেই নববর্ষ হচ্ছে এটা। নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয়? ভূগোলের অর্থনৈতিক, প্রাকৃতিক ভূগোল আমরা দেখতে পাই, রাজনৈতিক ভূগোল দেখতে পাই। তো এখানে আমরা অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র হিসাবে দেখব না রাজনৈতিক ভূগোলটা, কারণ রাজনৈতিক ভূগোল আলাদা সম্পূর্ণ। রাজনৈতিক ভূগোল রাজনৈতিক ব্যাপার স্যাপার, আর কৃষির ব্যাপার, পর্যটন, সম্পদ, হ্যাঁ, খনিজ সম্পদ, শিল্প সম্পদ, এই পুরো জিনিসটা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক ভূগোলের মধ্যে আসে। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান এর কথা সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি? মানে ভারতের জাতীয় পতাকাকে আমরা নাগরিক হিসেবে সম্মান জানানো আমাদের একটা কি মৌলিক কর্তব্য না? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, এদেরকে সম্মান জানানো কি এটা হচ্ছে একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে সাধারণ জনগণদের। তো এই যে মৌলিক কর্তব্য কোথায় আছে? মৌলিক কর্তব্য 51 এ ধারাতে আছে। অ্যাসিড রেইন বা অম্লবৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস দুটি কি কি? অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাস ইম্পর্টেন্ট, কোন দুটি গ্যাস? অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টির জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, SO2 এবং NO2। নিচের কোনটি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে পরীক্ষিত ক্ষেপণাস্ত্র নয়? ভারতের অনেকগুলো ক্ষেপণাস্ত্র আছে না, মিসাইল, তো এটা কোনটা ভারতের কোনো একটা মিসাইলের মধ্যে পড়ে না? পৃথ্বী, ত্রিশূল, অগ্নি, সুজয়। সুজয় কোনো মিসাইল নয়। পৃথ্বী হচ্ছে ভারতবর্ষের প্রথম মিসাইল বা প্রথম ক্ষেপণাস্ত্র। ভারতবর্ষের প্রথম ক্ষেপণাস্ত্র হচ্ছে পৃথ্বী। অপটিক্যাল লেন্সের ক্ষমতার একক কি? অপটিক্যাল লেন্সের ক্ষমতা মাপার এককের নাম কি? অপটিক্যাল লেন্সের ক্ষমতা মাপার একক হচ্ছে ডায়োপ্টার। ব্লু লিটমাস কাগজ অ্যাসিড সংস্পর্শে এলে কোন রঙে পরিবর্তন হয়? নীল লিটমাস অ্যাসিড সংস্পর্শে আসলে যে রঙে পরিবর্তিত হয় সেই রঙটি হলো লাল রং। ভারতের স্বাধীনতা সংগ্রামে সহায়তা করার জন্য নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের বাইরে গঠিত হয়নি? ভারতের বাইরে গঠিত হয়নি, নাবাচক একটা প্রশ্ন, ভালো করে দেখো। তো নাবাচক প্রশ্ন, একটু কঠিন আছে প্রশ্নটা। ইন্ডিয়া হাউস, গদর পার্টি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, আর যেটাকে বলা হচ্ছে বার্লিন কমিটি। বার্লিন নিশ্চয়ই জার্মানিতে প্রতিষ্ঠা হয়, তাই তো। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, যেটাকে আমরা বলছি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, 1928 স্থাপিত হয়েছিল, তাই তো। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মগ্রন্থ কি? ত্রিপিটক। তো ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত, যেটা ভারতের একটা শাস্ত্রীয় ভাষার মধ্যে পড়ে। নিচের কোন প্রধানমন্ত্রী পূর্ব দিকে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি নিয়ে এসেছিলেন? পূর্বে তাকাও বা লুক ইস্ট পলিসি 1991 সালে এই পলিসি বা এই নীতিটা আসে, ঠিক আছে। নীতি আসে কবে? এই নীতি আসে 1991। রাইট অ্যান্সার হচ্ছে PV নরসিমহা রাও, তিনি পূবে তাকাও নীতিটা এনেছিলেন। অলরাইট, তো এখানে অপশন এ ইজ রাইট অ্যান্সার, তার সময়ে এই পূবে তাকাও নীতিটা এসেছিল।
চলো ভালো থাকবে সকলে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করলাম। আমি কিন্তু দেখছি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার দেখছো না। যারা যারা পরে দেখছো ক্লাসটি তাদের সকলকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন ওয়াচ করো। আমার অনেক কষ্ট হলেও আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা মিস করি না, তোমাদের জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি তৈরি করি, প্রতিদিনেই তৈরি করি, চেষ্টা করি তোমাদের যতটা হেল্প করা যায় প্রিপারেশানে। ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ তো কেন দেখবে না? চলো দেখো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স। আর কোশ্চেন্সগুলো এমন নয় যে কোশ্চেন্সগুলো দিই না, এই ধরনের কোশ্চেন্সগুলো পেইড ব্যাচের কন্টেন্ট। হ্যাঁ, দুর্দান্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি চেষ্টা করি বেস্ট অফ বেস্ট তোমাদের প্রোভাইড করা, কারেন্ট অ্যাফেয়ার্সটা বেস্ট করে করা। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি 5,000 ভিউজের জন্য, 3,000 ভিউজের জন্য করি না। মিনিমাম 10,000 যদি ভিউজ না হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স করতে অনেক কিন্তু কষ্ট হয় এবং মন চায় না যে পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা করি। তাই সকলের কাছে অনুরোধ করব ক্লাসটাকে একটু শেয়ার করো, প্লিজ শেয়ার করো। ভালো থাকবে সকলে, বাই।